তো 1857 খ্রিস্টাব্দে যে মহাবিদ্রোহ, তার প্রতি প্রত্যেকটা ভারতবাসী যারা ছিল তাদের প্রত্যেকটা একটা মত থাকতে পারে। তাহলে আমাদের যে বাঙালিরা, তাদের সেই বাঙালিদের কি মনোভাব ছিল? প্রথম কথা হচ্ছে, বাংলাদেশে মানে আমাদের তৎকালীন বাংলাদেশে যতদিনে মহাবিদ্রোহ সংঘটিত হয়েছিল, ততদিনে পাশ্চাত্য যে শিক্ষা সেটার প্রসার অনেকখানি ঘটে গিয়েছিল। তার জন্য তারা ইংরেজদের অন্ধ অনুকরণ করতেও শুরু করেছিলেন। তার জন্য মহাবিদ্রোহকে কিন্তু তারা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। তাহলে তারা মনে করছিলেন, তাদের এইটা মানে মহাবিদ্রোহকে তারা ভয় করছিলেন। তাদের ভয় কি ছিল না, যে এই মহাবিদ্রোহ যদি সাকসেসফুল হয়, সমর্থ হয়, তাহলে তারা কি হবে, তাহলে তারা মনে করছে যে ভারতে যে মুসলিম শাসন, যেমন মুঘলরা শাসন করেছে, সুলতান শাসন আমরা জানি, তো তাদের শাসন হয়তো আবার ফিরে আসতে পারে। এটা ছিল তাদের সবথেকে বড় ভয়। তাছাড়া কি ছিল, শিক্ষিত বাঙালি সমাজ কি মনে করেছিল যে এই যে ইংরেজ শাসন, এই ইংরেজ শাসনই হয়তো ভারতের জন্য কল্যাণকর। ইংরেজরা ভারতের জন্য, বাঙালির জন্য অনেকখানি করেছে, এবং তাদেরকে এইভাবে মানে মহাবিদ্রোহ দিয়ে তাদেরকে জ্বালানো বা তাদেরকে উত্ত্যক্ত করাটা ঠিক হচ্ছে না। আবার কলকাতা থেকে প্রকাশিত, মানে আমরা দেখেছি যে পত্র পত্রিকা যারা ছিল, তারা নীল বিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ বা মুন্ডা বিদ্রোহের সময় কিন্তু ইংরেজদের বিরুদ্ধে কথা বলেছিল। তারা বলেছিল যে সিপাহী বা মুন্ডা সমাজ বা নীল বিদ্রোহের সময় নীল চাষিদের উপর কেমন জুলুম অত্যাচার চালানো হয়, সেটাই তারা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছিল। কিন্তু এখন কি হচ্ছে, এই মহাবিদ্রোহের সময় কি হচ্ছে, তারা কিন্তু ইংরেজদের পক্ষে হয়ে কথা বলছে। তারা বলছে যে এই যে মহাবিদ্রোহের যারা সিপাহী, তারা কিন্তু নৃশংসভাবে অত্যাচার চালাচ্ছে। একবার হয়েছিল যে কয়েকজন ইংরেজ যারা সৈনিক, তারা হয়তো গির্জাবাগোয়া থেকে প্রার্থনা করে ফিরছিল, তো কিন্তু তাদের উপর নৃশংস অত্যাচার চালিয়েছিল এই আমাদের সিপাহী বাহিনী, মানে ভারতীয় সিপাহী যারা ছিল, তারা যারা বিদ্রোহী ছিল, তারা ওদের উপর অত্যাচার চালিয়েছিল, তাদেরকে হত্যা করেছিল। এবং এইসব জুলুম নৃশংসতার কথাই তারা পৌঁছে দিচ্ছিল সাধারণ মানুষের কাছে। তাদের কথাটাও ঠিক, কিন্তু তারা একেবারে মহাবিদ্রোহটাকে নিকৃষ্ট রূপ দিতে চেয়েছিল মানুষের চোখে। তাই বলাই যায় যে ভারতের সর্বস্তরের মানুষ, মানে বেশিরভাগ মানুষই মহাবিদ্রোহকে সমর্থন করেছিল। তারা চেয়েছিল যে মহাবিদ্রোহটা একদম সঠিক পথে এগোক এবং তাদেরকে স্বাধীনতা এনে দিক বা তাদেরকে ইংরেজদের জুলুম থেকে মুক্ত করুক। কিন্তু বাঙালি সমাজ কোনো রকমের মহাবিদ্রোহকে ভালো চোখে দেখতে চায়নি। 1857 সালের বিদ্রোহটাকে বাঙালি জাতি যেহেতু সমর্থন করেনি, তার জন্য বাংলাতে এই বিদ্রোহ বিশেষ কোনোই প্রভাব ফেলতে পারেনি। তাছাড়াও শিখ, মারাঠা, গোর্খা প্রভৃতি রাজপুত বা তারা কি করেছিল, এই যে মহাবিদ্রোহটাকে দমন করতে ব্রিটিশদের সেনা পাঠিয়েছিল, বা তাদেরকে নিজেদের হাতিয়ার এবং বিভিন্ন রকম, যেমন তখনকার দিনে ঘোড়া, হাতি বা এরকম কিছু, এগুলো সব তাদেরকে দিয়ে সমস্ত রকমের তাদেরকে সাহায্য করেছিল, যাতে তারা এই মহাবিদ্রোহটাকে দমন করতে পারে। তার জন্য ব্রিটিশরাও সহজে এই বিদ্রোহ দমন করতে পেরেছিল। তার জন্য এই মহাবিদ্রোহ বিশেষ প্রভাব ফেলতে পারেনি, শুধু একটা প্রভাব ছাড়া, সেটা হচ্ছে মানুষের মধ্যে জাতীয়তাবাদ জাগরিত করা। এই জাতীয়তাবাদ জাগরণের ফলে কি হয়েছিল, জাতীয়তাবাদ বিশেষ প্রভাব ফেলেনি এটাও বলা ভুল হবে, কারণ এই মহাবিদ্রোহ এতটাই ইংরেজ শাসনের ভিত নড়িয়ে দিয়েছিল, সেই কম্পনটা অনুভূতি হয়েছিল মহারানীর দরবারে। তাই মহারানী বাধ্য হয়েছিলেন একটা ঘোষণাপত্র জারি করতে, যা মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত। এরপর আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মহারানীর ঘোষণাপত্র। মহাবিদ্রোহের দ্বারা যখন ব্রিটিশ শাসনের ভিত হালকা কেঁপে উঠেছিল, তখনই মহারানী আবার সেই শাসনটাকে আবার নড়ে চড়ে বসতে বলেছিলেন, এবং কয়েকটি ঘোষণাপত্রের দ্বারা ভারতীয়দের কয়েকটি দাবি পূরণের তিনি চেষ্টা করেছিলেন। সিপাহী বিদ্রোহটাকে দমন করার জন্য বহু বিদ্রোহীকে ব্রিটিশরা হত্যা করেছিল, এবং তীব্র দমন নীতি গ্রহণের মাধ্যমে তারা সেই বিদ্রোহটাকে দমন করে দিয়েছিল। কিন্তু মহাবিদ্রোহ ব্যর্থ হলেও এই বিদ্রোহ ব্রিটিশ শাসনের ভিতকে কাঁপিয়ে দেয়, যেটা আগেও বললাম। ফলে ব্রিটিশ পার্লামেন্ট ভারত শাসন আইন এর দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটায়। অর্থাৎ আমরা কি শুনেছিলাম যে যখন পলাশি যুদ্ধ হয়েছিল, সেই পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার মৃত্যুর পর, হত্যার পর ব্রিটিশ কোম্পানি নিজে ভারতের শাসনভার হাতে তুলে নিয়েছিল। গোটা ভারতের নয়, তখন বাংলাতে তারা শাসন জারি করেছিল। আস্তে আস্তে তাদের সাম্রাজ্য নীতিকে কাজে লাগিয়েছিল এবং গোটা ভারতবর্ষে তাদের সাম্রাজ্য স্থাপন করেছিল। তো
তো তখন ভারতকে শাসন করছিল ব্রিটিশ কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন আমাদের ভারতে শাসন করছিল। কিন্তু মহারানী এই ঘোষণাপত্র জারি করে প্রথম কাজ কি করলেন না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে শাসন ভারটা কাদের হাতে তুলে দিল? এর হাতে, অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্টের হাতে, মহারানীর হাতে। তাই তিনি নিজেই কি করলেন, তিনি ভারতের শাসনভারটাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে নিয়ে নিজের হাতে নিলেন, অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্টের আওতায় চলে এলো ভারত। ভারতীয় উপমহাদেশের শাসনভারটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে চলে এলো ব্রিটিশ পার্লামেন্টে। সর্বপ্রথম হচ্ছে এটাই হচ্ছে সর্ববৃহৎ ঘোষণা, মহারানীর ঘোষণাপত্রের সর্ববৃহৎ ঘোষণাটা কি না, ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে শাসন ক্ষমতাটা ব্রিটিশ পার্লামেন্টের হাতে স্থানান্তরিত করা। তিনি এছাড়াও আরও কয়েকটা মানে ঘোষণা করেছিলেন। এর সাথে সাথে তিনি বলেছিলেন যে ব্রিটিশ সরকার এর আগে কী করেছিল, অনেকগুলো কুপ্রথা ছিল, যেমন হচ্ছে সতীদাহ প্রথা বা বাল্যবিবাহ প্রথা। সেগুলো রামমোহন হোক বা বিদ্যাসাগর হোক, তাদের যে অনুরোধে তারা এই নীতিগুলিকে, মানে এই যে কুপ্রথাগুলোকে সেগুলো দমন করতে তাদেরকে সাহায্য করেছিল। কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট অর্থাৎ মহারানী এই ঘোষণাপত্রের মাধ্যমে কি বলছে, এবার থেকে এই মানে মহাবিদ্রোহের পর থেকে আর কোনো ভারতীয়দের কোনো ধর্মীয় বিষয়ে আর সরকার হস্তক্ষেপ করবে না। অর্থাৎ ধর্মীয় ব্যাপারে কুপ্রথা হোক বা ভালো প্রথা হোক বা তাদের কোনো অকর্ম বা কুকর্ম যেগুলোকে নিষিদ্ধ করা উচিত, সেই কোনো রকম কাজে তারা হস্তক্ষেপ করবে না। ধর্মীয় বিষয়ে তারা নিজেদের ধর্মীয় বিষয় নিজেরা পালন করবে এবং তাতে ব্রিটিশের যে শাসন ব্যবস্থা বা আইনতন্ত্র তাদের কোনো হাত থাকবে না, তারা কোনো রকমে সেগুলোতে হস্তক্ষেপ করবে না। দ্বিতীয় কি হচ্ছে, সত্যবিলোপ নীতি। একটা খুবই বাজে নীতি ছিল, সেটা হচ্ছে সত্যবিলোপ নীতি। সেই সত্যবিলোপ নীতিটাকে তারা বাতিল করেছিল। সত্যবিলোপ নীতি এবার থেকে ভারতে চালু হবে না। কোনো রকমের সত্যবিলোপ নীতি ভারতীয় কোনো রাজা বা কোনো প্রজা কারোর ওপরেই এই নীতিটা চালু করা যাবে না। সত্যবিলোপ নীতি পুরোপুরিভাবে কঠোরভাবে বন্ধ করে দেওয়া হয়। তারপর কি, এই সত্যবিলোপ নীতিটা একটা মানে খুবই বাজে নীতি ছিল, যেটা ব্রিটিশরা করেছিল নিজেদের স্বার্থে। তারা কি বলেছিল, গোটা যখন ভারতীয় সাম্রাজ্যটাকে তারা নিজেদের আওতায় আনতে পারেনি, সেই ভারতীয় যে রাজারা ছিলেন, দেশীয় রাজারা, তাদের যদি কোনো নিজস্ব পুত্র না থাকতো, পুত্র সন্তান না থাকতো, তাহলে তাদেরকে সেই রাজ্যটাকে কোনো বিনা শর্তেই ব্রিটিশদের হাতে তুলে দিতে হতো। তারা কোনো দত্তক গ্রহণ করেও তাকে রাজা করতে পারবে না, একমাত্র ব্রিটিশরাই হচ্ছে সেই সাম্রাজ্যের অধিকারী। তো এটাই হচ্ছে সত্যবিলোপ নীতি। তো এরপর আমরা চলে যাচ্ছি পরের বিষয়ে। হ্যাঁ, তো এই যে সত্যবিলোপ নীতি, এখানে তারা যদি দত্তক গ্রহণ করার চেষ্টা করতো, দত্তক পুত্র, সেটাতেও তারা একদমই রদ করেছিলেন যে কোনো রকম দত্তক পুত্র গ্রহণ করা যাবে না। কিন্তু সেই যে দত্তক পুত্র গ্রহণের যে নিষেধাজ্ঞা জারি করেছিল, যে দত্তক পুত্র গ্রহণ করা যাবে না, সেই নিষেধাজ্ঞাটা তারা সরিয়ে নেয় এবং দেশীয় রাজারা নিজের ইচ্ছায় দত্তক পুত্র গ্রহণ করতে পারতেন এরপর থেকে। তারপর ব্রিটিশ সরকার জানায় যে তারা ভারতে অনেক সাম্রাজ্য বিস্তার করেছে, তারা আর সাম্রাজ্য বিস্তার করতে কোনো রকমই আগ্রহী নয়। অর্থাৎ তারা আর কোনোভাবেই দেশীয় রাজাদের উপর আক্রমণ করবে না। তারা যেটুকু সাম্রাজ্য তারা অধিকার করেছে সেটুকু সাম্রাজ্যের মধ্যেই তারা শাসন চালাবে। পরের বিষয় হচ্ছে সরকারি চাকরি। তাকে কী করা হতো, যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ভারতীয় এবং ইংরেজদের অন্ধ অনুকরণ যারা করবে, তাদেরকেই চাকরিতে তারা নিয়োগ করতো। কিন্তু চাকরিতে নিয়োগ করতো তার মানে নয় কোনো উঁচু পদ বা এরকম না, তাদেরকে শুধুমাত্র কেরানি হিসেবে তারা ব্যবহার করতো, তাছাড়া কিছুই নয়। কিন্তু এবার তারা কি ঘোষণা করলো, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শুধুমাত্র যোগ্যতা নিরিখে তারা সকল ভারতীয়দেরকে চাকরি প্রদান করবে, সরকারি চাকরি। দেশীয় রাজ্যগুলির সঙ্গে তাদের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের পর তারা কিছু সন্ধি শর্ত স্বাক্ষর করেছিল, যেগুলো ব্রিটিশ সরকার আগে মেনে চলতো না।
কোনো রকমেই তারা সেইগুলিকে বারবার লঙ্ঘন করে বারবার সেই দেশীয় রাজাগুলোকে উত্ত্যক্ত করেছিল। কিন্তু এবারে ব্রিটিশ সরকার কী ঘোষণা করে, তারা সন্ধি শর্তগুলি পুরোভাবে একদম মেনে চলবে এবং কোনো রকমেই দেশীয় রাজাদের সেটাতে কোনো অসুবিধা হবে না। মহারানীর ঘোষণাপত্রের মাধ্যমে আমি যেগুলো বললাম সেগুলির মধ্যে মানে যে শর্তগুলো তারা বলেছিল, মানে সে যে ঘোষণাগুলো করেছিল সেই ঘোষণাগুলোর মধ্যে অধিকাংশ, যেমন সত্যবিলোপ নীতি পুরোপুরিভাবে বাতিল করা হয়নি, কিছু কিছু জায়গায় তবু সত্যবিলোপ নীতির আঁচ রয়ে গেছিলো, কিছু কিছু জায়গায় সন্ধি শর্তগুলো তারা তাও লঙ্ঘন করছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও মাঝে মাঝে হস্তক্ষেপ করছিল। তাহলে মানে কী হচ্ছিল, এই ঘোষণাপত্রের যে ঘোষণাগুলো সেগুলো শুধুমাত্র ভাঁওতা, এটা সাধারণ মানুষের কাছে পৌঁছতে দেরি হয়েছিল, কিন্তু আসলে যে ভাঁওতা সেটা শেষ পর্যন্ত সবার কাছে ধরা পড়েছিল এবং ঘোষণাপত্রের যে ঘোষণাগুলো সেগুলো অধিকাংশই বাস্তবে কখনোই রূপায়িত হয়নি।